ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম কাঠমান্ডু প্রথম দিনের সাইট সিন। আজকে আমরা মোট 5টা স্পট ঘুরব। আমরা প্রথমেই গেলাম গুহ্যেশ্বরী সতীপীঠ মন্দিরে। গুহ্যেশ্বরী মন্দিরে ঢোকার আগে নদীর এপারে গাড়ি পার্কিং হলো, আর ওপারে আমরা একটা সুন্দর ব্রিজ দিয়ে হেঁটে গেছিলাম এবং তার আগে তুলে নিয়েছিলাম নদীর ধারে বেশ কিছু সেলফি। মন্দিরের অভ্যন্তরে এবং মন্দিরের মোটামুটি চারিপাশে ফটোগ্রাফি এবং ভিডিও বারণ আছে। যাই হোক, আমরা দূর থেকে তুলে নিলাম বেশ কটি ফটো আমাদের স্মৃতির জন্য। আমরা একদম সকালে যেহেতু মন্দিরে ঢুকেছি, তখন দেখলাম মন্দিরে পুজো পাঠ চলছে, আরতি চলছে। সবাই মিলে দাঁড়িয়ে দেখতে বেশ ভালোই লাগছিল। দেবী গুহ্যেশ্বরী মন্দির দর্শন করে আমরা এগিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল বৌদ্ধনাথ স্তূপের উদ্দেশ্যে। বৌদ্ধনাথ স্তূপে ঢোকার সময়তেই আমরা কেটে নিলাম আমাদের টিকিট। এই স্তূপটি বিশ্বের বৃহত্তম বৌদ্ধ স্তূপগুলির মধ্যে একটি অন্যতম এবং নেপালের কাঠমান্ডুতে অবস্থিত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই স্তূপের ওপরে সোনালী ভাগটি আসলে 350 কিলো সোনা দিয়ে তৈরি করা হয়েছে। এই স্তূপের পাশে বহু সংখ্যক তিব্বতী এবং বৌদ্ধ তীর্থযাত্রী বসবাস করেন এবং স্তূপের কমপ্লেক্সটিকে ঘিরে 50-60টির মতো মঠও রয়েছে। বৌদ্ধনাথ স্তূপ জুড়ে রয়েছে অসংখ্য রঙিন পতাকা এবং স্তূপের বেসমেন্টে রয়েছে ছোট ছোট কুলুঙ্গি। তাতে রয়েছে প্রেয়ার হুইল। আমাদের এক বৌদ্ধ ভিক্ষু বলে দিলেন ডান দিক থেকে বাম দিকে প্রদক্ষিণ করতে হয়। জনশ্রুতি রয়েছে এই স্তূপের মধ্যে ভগবান গৌতম বুদ্ধের অস্থি সংরক্ষণ করা আছে। স্তূপের গোড়ায় চারিপাশ জুড়ে রয়েছে ধ্যানী বুদ্ধ অমিতাভের 108টি ছোট ছোট মূর্তি। আমরা যেদিনকে বৌদ্ধনাথ স্তূপে গিয়েছিলাম সেদিন গুরু পদ্মসম্ভবের পদার্পণ তিথি হিসাবে কিছু পুজো সামনের মঠে চলছিল। বৌদ্ধনাথ স্তূপকে ঘিরে অনেক মন্দির, ক্যাফে এবং ছোট ছোট দোকানও রয়েছে। সেই সব দোকানে রকমারি জিনিসের পসরা এবং মন্দিরের ঘণ্টাধ্বনি, ধূপের গন্ধ সব কিছু মিলিয়ে জায়গাটি সত্যিই বেশ আকর্ষণীয় হয়ে উঠেছিল। স্তূপের চারপাশে একটি বড় চত্বরে অনেক পায়রা এসে বসে রয়েছে, আর একটা ছোট্ট বাচ্চা অল্প অল্প করে সেই পায়রাগুলোকে খেতে দিচ্ছে। বাচ্চাটার ছবি তুলতেই একটা সুন্দর হাসি পেলাম বাচ্চার মুখ থেকে। এরপর সকলের ঘোরা কমপ্লিট হলে আমরা এগিয়ে পড়লাম আমাদের পরবর্তী স্টপেজ বুড়া নীলকণ্ঠ মন্দিরের উদ্দেশ্যে। কাঠমান্ডু উপত্যকার শিবপুরী পাহাড়ের পাদদেশে এই পুণ্যতীর্থ বর্তমান। এই মন্দিরটি অত্যন্ত জাগ্রত বলে গণ্য করা হয়। স্থানীয় মানুষদের কাছে এই মন্দিরটি জল নারায়ণ মন্দির নামেও পরিচিত।
মূল দরজার মাঝ দিয়ে প্রবেশ করে একটু নিচের দিকে নামতে দেখা যায় শায়িত ভগবান মহাবিষ্ণু। বিষ্ণু মন্দির দর্শন করে এবং উপরের দিকে লক্ষ্মী মন্দিরও দেখে আমরা চলে গেলাম আজকের লাঞ্চের জন্য। লাঞ্চ সেরে নিলাম সবার আগে। এরপর গেলাম পরবর্তী স্থান স্বয়ম্ভূনাথ মন্দিরে। স্বয়ম্ভূনাথ মন্দিরের একটি মজাদার নাম রয়েছে, মাঙ্কি টেম্পল। এই মন্দিরে রয়েছে অনেক অনেক বাঁদর। জনশ্রুতি রয়েছে বোধিসত্ত্ব মঞ্জুশ্রী নামে এক বৌদ্ধ দেবতার চুলের উকুনি হল এই সকল বাঁদরগুলি। বৌদ্ধ ধর্মে বানর হলো একটি পবিত্র প্রাণী, যা জ্ঞান ও আধ্যাত্মিকতার প্রতীক। এখানে মোটামুটি 450 থেকে 490টি বাঁদর রয়েছে। স্বয়ম্ভূনাথ স্তূপে যাওয়ার জন্য প্রত্যেককে 365টি সিঁড়ি বেয়ে উঠতে হয়, যা বছরের প্রত্যেকটি দিনের প্রতীক। 1979 সাল থেকে স্বয়ম্ভূনাথ মন্দির কাঠমান্ডু ভ্যালি ওয়ার্ল্ড হেরিটেজ সম্পত্তি তালিকাভুক্ত করা হয়েছে। স্বয়ম্ভূনাথ মন্দিরের ওপরে যত উঠছি তত দেখতে পাচ্ছিলাম বেশ কিছু বৌদ্ধ স্তূপ, বৌদ্ধ মঠ ও মন্দির রয়েছে এবং সেগুলি যথেষ্ট রক্ষণাবেক্ষণের মধ্যে থেকেই যাচ্ছে। অনেক মূর্তি দেখলাম যেগুলি আগে হয়তো কখনো দেখিনি। এখানে অবশ্য দেখলাম বেশ কিছু কালভৈরবের মূর্তি। এইরকম কালভৈরবের মূর্তি আমরা দেখেছি পশুপতিনাথ মন্দিরের অভ্যন্তরে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দেখতে পেলাম অনেক ছোট ছোট দোকানে পাথর খোদাই করে তিব্বতী কিছু কাজকর্ম চলছে। পাথরের ওপর অমন সুন্দর কারুকার্য দেখতে সত্যিই খুব ভালো লাগছে। খুবই কম দামে সেগুলি ওনারা বিক্রয়ও করছেন। স্বয়ম্ভূনাথের ওখানে যে প্রধান স্তূপটি, সেটি সাদা গম্বুজ বিশিষ্ট একটি কাঠামো। স্তূপটি অসংখ্য মূর্তি এবং শিল্পকার্যের নিদর্শন দ্বারা পরিপূর্ণ। টাওয়ার থেকে দেখা যায় একটি 13 স্তরের সোনার চূড়া। মোটামুটি 20 কেজি সোনা ব্যবহার হয়েছে বলে ওখানে লেখা রয়েছে। চূড়ার ওপরে একটি সুন্দর ছাতাও রয়েছে। প্রত্যেক রাজা এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা এখানে অনেক কিছু দান এবং খোদাইও করেছেন। এই সমস্ত ছোট ছোট স্তূপগুলি বিভিন্ন রাজাদের সময় স্বয়ম্ভূনাথের উদ্দেশ্যে সমর্পিত করা হয়েছিল। স্বয়ম্ভূনাথ স্তূপ দর্শন করে আমরা চলে এলাম আমাদের আজকের শেষ গন্তব্যস্থল কাঠমান্ডু হনুমান ধোকা দরবার স্কোয়ারে। মূলত দরবার স্কোয়ারের প্রবেশদ্বারে থাকা একটি হনুমানজির মন্দির থেকেই এই নামের উৎস। খ্রিস্টীয় 4th থেকে 8ম শতাব্দীর মধ্যে এই দরবার স্কোয়ার প্রতিষ্ঠিত হলেও 17শো শতাব্দীতে রাজা প্রতাপমল্ল দ্বারা এই প্রাঙ্গণটি যথেষ্টভাবে সম্প্রসারিত হয়েছিল। আমরা প্রথমেই টিকিট কেটে চলে গিয়েছিলাম রয়্যাল প্যালেস এবং তার সংলগ্ন মিউজিয়ামগুলি দেখতে। এই পুরো জায়গাটি 2015 সালের এক মারাত্মক ভূমিকম্পে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল। ভূমিকম্পের কারণে এখনও স্কোয়ারের বেশিরভাগ অংশ মেরামতাধীন এবং অনেক জায়গাতেই পর্যটকদের প্রবেশ নিষেধ, কিন্তু সৌভাগ্যবশত বেশ কিছু জায়গা এখনও অক্ষত এবং দর্শনযোগ্য রয়েছে। দরবার স্কোয়ারের মিউজিয়াম ও রাজপ্রাসাদ দেখে আমরা চলে এলাম কুমারীর বাড়ি দেখতে। একে স্থানীয় ভাষায় বলা হয় কুমারী ঘর। নেপালি সংস্কৃতিতে যে কুমারী পূজার ব্যবহার রয়েছে, সেই কুমারীকে এখানে
সারা বছর রেখে দেওয়া হয়। কুমারী ঘর দরবার স্কোয়ার চত্বরে একটি 3তলা বৌদ্ধ মন্দির ভবন। এটি কুমারী জীবিত দেবীর বাসস্থান। জীবিত দেবী কঠোরভাবে ঐতিহ্যগত মান অনুযায়ী নির্বাচিত হয়। তারা নিয়মিত উঠোনের 3য় তলায় উপস্থিত হয় মাত্র 15 থেকে 20 সেকেন্ডের জন্য। এই কুমারী ঘরের একতলায় রয়েছে 5টি ধ্যানী বুদ্ধের মূর্তি বিশিষ্ট একটি সুন্দর মন্দির। প্রত্যেক দিন অনেক লোক দেবীর প্রতি শ্রদ্ধা জানাতে আসে, তবে কোনো ছবি তোলার অনুমতি নেই। দরজায় কিছু ফেরিওয়ালা দেবীর ছবি সহ পোস্টকার্ড এবং কিছু ম্যাগাজিন বিক্রি করে। আমরা এখানে যে ছবিটি ব্যবহার করেছি সেটি আমাদের গাইডের থেকে পাওয়া অনেক আগেকার একটি ছবি। কুমারী ঘর থেকে বেরিয়ে এসে আমরা এবার দেখে নেব এই অঞ্চলের আরও কিছু ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক গুরুত্বের অসংখ্য মন্দির এবং স্মৃতিস্তম্ভগুলি। হনুমানঢোকা দরবার স্কোয়ার বহু শতাব্দী ধরে নেপালের রাজনৈতিক ও সাংস্কৃতিক জীবনের কেন্দ্রস্থল ছিল। 19 শতক পর্যন্ত এটি ছিল রাজকীয় বাসস্থান এবং রাজবংশের রাজ্যাভিষেকের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের স্থান। সত্যজিৎ রায় একটি কথা খুব নাকি বলতেন, নেপাল হলো আর্টের ডিপো। সত্যিই তাই। দরবার স্কোয়ারের এই চত্বরে রয়েছে শ্বেত ভৈরবের মন্দির। একটি কাঠের জাফরির মধ্যে মূর্তিটি অবস্থান করছেন। এটিও ভগবান মহাদেবের একটি অবতার। দরবার স্কোয়ারের ভেতরে অনেকগুলি চক রয়েছে, যেমন সুন্দরী চক, মোহন চক, নাসাল চক। এই নাসাল চকেই রাজার রাজ্যাভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল। এছাড়া রয়েছে তালেজু ভবানী মন্দির। 1550 খ্রিস্টাব্দে এই মন্দিরটি তৈরি হয়েছিল। বেশিরভাগটাই সোনা দিয়ে মোড়া। এটিও কাঠমান্ডুর নেপালি স্থাপত্য শৈলীর একটি সুন্দর মন্দির। আর রয়েছে শ্বেত ভৈরবের মতো কাল ভৈরবের মন্দির। কাল ভৈরবের মূর্তিটি সম্পূর্ণ কালো পাথরের ওপর নির্মিত। তার মাথায় বেশ কিছু রত্নরাজি এবং খুলি রয়েছে। এই মূর্তিটি হল ভগবান মহাদেবের একটি ভয়ঙ্কর অবতার। নেপালি বিশ্বাস অনুযায়ী আপনি যদি এই কাল ভৈরব মূর্তির সামনে মিথ্যা বলেন, তাহলে আপনি ভবিষ্যতে এক অনিবার্য আঘাত পাবেন। এইটি ছিল রাজাদের শপথ করার জায়গা। দরবার স্কোয়ার দেখে বেরোনোর সময় গেটের পাশেই দেখলাম একটি ছোট্ট ক্যাফে। দেখে খুব ভালো লাগলো। অনেকেই ঢুকে পড়লাম সেখানে। অর্ডার করলাম কফি এবং কুকিজ। বিদেশে, বিশেষ করে নেপালে, বিকেল সন্ধ্যা করে কফির কাপে চুমুক দেবার মজাই আলাদা লাগছিল। ক্যাফে থেকে হোটেলে ফেরার সময় ড্রাইভার সাহেব আমাদের নিয়ে গেল নেপালের রাজবাড়ি নারায়ণ হিতি প্যালেসের সামনে। এই প্যালেসের মধ্যেই 2001 সালে এক বীভৎস ও জঘন্য কাণ্ড ঘটেছিল। এই প্যালেসটি বর্তমানে নেপাল সরকারের অন্তর্গত এবং এখানে বিভিন্ন সরকারি কাজকর্ম করা হয়। এরপর খানিকক্ষণ জ্যাম উপভোগ করে হোটেলে ফিরে আবার দৌড়ে গেলাম পশুপতিনাথ মন্দিরের রাতের আনন্দ উপভোগ করতে।